আমি হচ্ছে আমার জার্নির গল্পটা শেয়ার করবো। শেয়ার করার পরে, যেহেতু এটা আমাদের এটা একটা সেশন, মানে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য সেশন, শেষের দিকে হচ্ছে আমি আমার ইউনিভার্সিটি সম্পর্কে, অ্যাপ্লিকেশন এগুলো সম্পর্কে কিছু একটা কিছু অংশ বলবো, এবং তারপরে অবশ্যই কোশ্চেন আনসার সেশনে এই বিষয়ে আপনার ডিটেল জিজ্ঞেস করতে পারেন। আর তো এরপরে যদি আমার পার্সোনাল কোনো, আরো যদি ফার্দার হেল্প দরকার হয়, ভাইয়ের কাছে আমার ফোন নাম্বার আছে, যে কেউ আমার ফোন নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো জার্নির কথা বলতে গেলে, আমি এসএসসি এইচএসসি দিয়েছি হচ্ছে ক্যারেট কলেজ থেকে। তো ক্যারেট কলেজে থাকা অবস্থায় শেষের দিকে, মানে হচ্ছে ক্লাস 9, শেষের দিকেও না, 9, 10, 11-এ থাকতে সবার মধ্যে একটা ইয়া তৈরি হয় যে কি করবে, বের হওয়ার পরে কি করবে। তো আমাদের হচ্ছে আম, যদিও অনেকে মনে করে যে ক্যারেট কলেজ থেকে পড়াশোনা করলে মিলিটারিতে যাওয়াটা খুব ইজি হয়ে যায় বা মিলিটারিতে খুব ইজিলি চলে যেতে পারে, ব্যাপারটা রিয়েলিটি আসলে ওরকম না। দেখা যাচ্ছে যে অ্যাট দ্য এন্ড আমাদের দুইটা সেশন পার করার পরে 50% মিলিটারিতে চান্স পায় যাওয়ার জন্য। 50% গ্রিন কার্ড থাকে, বাকি 50% কিন্তু দুইবার দিয়েও মিলিটারিতে আউট হয়ে যায়, মানে মিলিটারি এক্সামের জন্য, আইএসএসবি যেটাকে আমরা বলি। তো এর কারণে আমাদের আগে থেকে মিলিটারির পাশাপাশি একটা ব্যাকআপ ভেবে রাখা লাগে। তো তো আমরা ওরকম ভাবছিলাম, ভাবার পরে প্রথমে অনেকের মতে আমার মাথায় কখনো হচ্ছে ইয়া আসে নাই, কি বলে, বাইরের দেশে পড়াশোনার ব্যাপারটা আসে নাই, কখনো ওইভাবে চিন্তাও করি নাই। আম, তো তারপর হচ্ছে আমার এমনিতে প্ল্যান ছিল যে আমি হচ্ছে আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করা, পলিটিক্স নিয়ে, এগুলো নিয়ে খুবই আগ্রহ ছিল। তো ক্যাট কলেজে থাকা অবস্থাতে আমি হচ্ছে 9 10 9-এ ওঠার পর, আচ্ছা আমি গল্প যেহেতু বলতে বলছে একটু আগে থেকে চলে আসতেছে, তারপর আমি টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি 9 10 থেকে হচ্ছে 9-এ আমি উঠার পর আমি 9-এ আমি বাসায় বলছি যে আমি হচ্ছে আর্টস নিয়ে পড়বো। তো আমার আব্বু আম্মু তো মাথায় আকাশ ভেঙে পড়ছে যে ছেলে ক্যারেট কলেজে পড়ে, তুমি আর্টস নিয়ে পড়বা, মানুষজন সায়েন্স নেওয়ার জন্য স্কুল কলেজ চেঞ্জ করে ফেলে, তুমি পাগল হয়েছে নাকি, আর্টস নিয়ে পড়বো, মাথাটা খারাপ হয়েছে নাকি। তা আমি তো বুঝাইতে পারলাম না যে আমার আমার লিটারেলি একেবারে হচ্ছে আক্ষরিক অর্থে আমার মানে আমার আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ার কথা ছিল। তো আমি আব্বুকে বললাম, আব্বু আমি তো দেখো, যদি ডিফেন্সে হয়ে গেল তাহলে হয়তো বা চলে গেলাম, এর বাইরে যদি আমি বাইরে পড়তে হয় তাহলে হচ্ছে আমি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যদি আমি পড়াশোনা করি, তা আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ি, এটা আমার জন্য, আমি আর্টস থেকে পড়লে আমার কোটা বেশি থাকবে, তখন তো আমাদের ওই যে বি ইউনিট যে সিস্টেমটা, তো বি ইউনিটে হচ্ছে সিট বেশি আর্টস স্টুডেন্টদের জন্য আন্তর্জাতিক সম্পর্কতে। তো আমি অনেক চেষ্টা করে বুঝাইতে পারলাম না, আব্বু আম্মু না, কোনোভাবে না, সায়েন্সের বাইরে চিন্তা করা যাবে না। তো 9 10 আমি সায়েন্স বাধ্য হয়ে পড়তে হয়েছে, এবং এসএসসি আলহামদুলিল্লাহ ভালো ভালো মতো বা A+ পাইছি, যেভাবে নর্মালি ক্যারেক্টার স্টুডেন্টরা পাই, একটা ভালো রেজাল্ট ছিল এসএসসি তো সায়েন্স থেকেও। কিন্তু আমি পড়াশোনায় কখনো আনন্দ পাই নাই, আর জোর করেও পড়ছি। আমার ওইদিকে আমি ওইটা থাকলেও আমি লাইব্রেরিতে বেশি সময় পড়ে থাকতাম। তো আমি 11 12 আমি ডিসিশন নিচ্ছি যে না, এখন আমার একটা স্ট্রং ডিসিশন নেওয়া লাগবে, আমি মনের বিরুদ্ধে পড়তে পারবো না। আর আমি যদি এখানে পড়ি, আলটিমেটলি আমার ইন্টারমিডিয়েটে আমার বুঝতে পারতেছিলাম যে আমার ভার্সিটি লেভেলে যে এই লাইনেই যাওয়া লাগবে, ডি ইউনিটে যাওয়া লাগবে। তো আমি হচ্ছে ইন্টারে জোর করে আর্টস নিছি। তো জোর করে আর্টস নিছে, বাবা মার সাথে ইয়া করেছে, অনেক ঝগড়াঝাটি করে আর্টস নিছে, আমি আর্টস নিয়ে পড়াশোনা করছি। তো আর্টস নিয়ে পড়াশোনা করছি, পড়াশোনা করার পরে যখন এইচএসসি সময়ের দিকে চলে আসে, তখন হচ্ছে আম, আমি বাইরের দিকের যে, ও এইচএসসি সময়ের পরে সবাই চিন্তা করতেছে কি করা যায়, তো আমি ভাবতেছিলাম মেন্টালি যে আমি বিউনির প্রিপারেশন নিব। আমার তো হঠাৎ করে দেখলাম আমার কলেজের কয়েকজন ব্যাচমেট তারা হচ্ছে বাইরে অ্যাপ্লিকেশনের প্ল্যান করতেছে, অ্যাপ্লিকেশনের জন্য তারা ইয়া করতেছে। তো আমার কোনো আইডিয়া ছিল না, আমার এক আক্ষরিক অর্থে কোনো আইডিয়া ছিল না যে এটা কিভাবে ইয়া করতে হয়। তো আমি হচ্ছে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটা ট্রাই মেরে দেখা যাক। আমি ওদের সাথে নাম লিস্ট করে আমিও বিভিন্ন ঘাটাঘাটি শুরু করলাম। তো এখানে যে আমেরিকার, সরি, মিডল ইস্টের ব্যাপারগুলো আসবে, এখানে আসতে চলে আসবে, সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে যে আমেরিকার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এখানে ব্যাপারটা হয় কি, সবাই ওই আমেরিকার বিশ্ববিদ্যালয়, লাবিব ভাই যেটা বলে, আমাদের অনেকের আমেরিকার টার্গেট থাকে। তো আমেরিকার বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করতে যে দেখলাম কি, এখানে আপনার যে কোনো জায়গায় বলেন, আন্ডারগ্রেড হোক মাস্টার্স হোক, এখানে হচ্ছে স্কলারশিপটা খুব টাফ হয়ে যায়। আপনি চান্স হয়তো বা পাইতে পারবেন, আপনার কাছে যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে আপনি অনেক জায়গায় পড়তে পারবেন, ইভেন আপনার টাকা পয়সা থাকলে আপনি হার্ভার্ডও পড়তে পারবেন, টু বি অনেস্ট, অক্সফোর্ডও পড়তে পারবেন, কিন্তু স্কলারশিপ পাওয়া টাফ হয়ে যায়। তো ওইটা দেখলাম আমার সাবজেক্ট ওইভাবে, আমি তারপরেও বুঝলাম যে না, এটা অনেক টাফ হয়ে যাবে। আবার এসএটি, আইএলস যেগুলো দেওয়া লাগে ওগুলো নিয়ে খুব একটা আগ্রহ ছিল না। তো আমি ওর পরেও আমি ওখানে থেকে মাত্র একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম আমেরিকাতেই, ঘাটাঘাটি করে। আমার মনোযোগ ওই দিকে খুব একটা বেশি ছিল না, ছিল যে ঠিক আছে, যাই হোক। তো
এরপরে হচ্ছে গেছে আমি একটাতে অ্যাপ্লাই করছি, তখন রেজাল্ট আসে নাই। আমি তখন আইএলটিএসও দেই নাই, মানে যেগুলো দরকার দেই নাই, কোনো রকম অ্যাপ্লিকেশন ফেলে রাখছিলাম। এরপরে হচ্ছে এইচএসসি দেওয়ার পরে বাইরে আসি। আমার হঠাৎ করে একদিন আমার ব্যাচমেট একজন বললো যে কাতারে একটা ইউনিভার্সিটি আছে যেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের উপর স্পেশালাইজ। আমাদের ডক্টরিনাতে যদি আমি যে ডেসক্রিপশন দিয়েছি আমার ইউনিভার্সিটি, সেটা যদি দেখেন তাহলে দেখবেন লেখা আছে ওটা কি বিয়ে হয়েছিল কিনা, যে আন্তর্জাতিক সম্পর্কে পুরো দুনিয়া পুরো ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার আন্তর্জাতিক সম্পর্ক যদি হিসাব করে। আমি যে ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ এখন পড়াশোনা করছি, তো সে বললো যে আন্তর্জাতিক সম্পর্কের উপরে এরকম একটা ইউনিভার্সিটি আছে, যেটা আমেরিকান ইউনিভার্সিটির ব্রাঞ্চ, বাট তারা হচ্ছে সবাইকে ফুল ফ্রি স্কলারশিপ দেয়, একেবারে 100% স্কলারশিপ দেয়। তো আমার ওইটা দেখার পর অনেক আগ্রহ জাগলো যে আচ্ছা, এটা যদি আমেরিকান ইউনিভার্সিটি ব্রাঞ্চ এবং যদি ফুল ফ্রি স্কলারশিপ পাই, আমি যদি আমেরিকান ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়তে পারি, এটা আমার জন্য অনেক বড় একটা ইয়ে হবে। তো আমাদের করোনার কারণে আমি ডিসেম্বরে হচ্ছে ইন্টার পরীক্ষা আমরা দিয়েছিলাম। জানুয়ারিতে আমি এটা সম্পর্কে জানতে পারছি, এটার ডেডলাইনই ছিল জানুয়ারিতে, মানে ফেব্রুয়ারি 1 তারিখে হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটের ডেডলাইন। ওই মোমেন্টেই না ডকুমেন্টস এর সমস্যা ছিল, কারণ হচ্ছে ওই আগে অ্যাপ্লাই করছিলাম ওরকম। তো যাই হোক, রেডি রেডি করে আমি হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করি। Game mode হয় কইলাম তো। অ্যাপ্লাই করার পরে হচ্ছে আপনার কি বলে, যখন অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন সাবমিট করলাম, তারপর হচ্ছে আমার যে আরো কয়েকটা প্রসিজার ছিল ওগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে একদিন ফেব্রুয়ারি মাসে মনে হয় একদিন ইমেল আসলো যে হ্যাঁ আমি শর্ট লিস্টেড হয়েছে, আমার ভাইভা না হবে, ইন্টারভিউ না হবে। তো আলহামদুলিল্লাহ ইন্টারভিউতে অ্যাপিয়ার করলাম, এবং মার্চের 28 মার্চ 28 মার্চ হচ্ছে আমার ইয়ে আসলো, যে ইমেল আসলো যে আলহামদুলিল্লাহ আমাকে সিলেক্ট করা হয়েছে। তো এই তো আবার তখন আমার হচ্ছে এয়ারফোর্সও একটা ইয়া ছিল, আমি এয়ারফোর্সে জয়েন করার জন্য গ্রিন কার্ড পাইছিলাম, বাট হচ্ছে আমার এটা একটা কনফিউশন ছিল আমার কি করা উচিত, ডিফেন্স চলে যাওয়া উচিত নাকি হচ্ছে এখানে আসা উচিত ছিল। আমি দুইটা প্রসিজারই করতেছিলাম, দুইটার প্রসিজার আগে ছিলাম, এদিকে এটার জন্য ডকুমেন্টেশন করছিলাম, এয়ারফোর্সের আবার মেডিকেলের অনেক ব্যাপার ছিল, মেডিকেলের কাজগুলো করছিলাম। করার এক পর্যায়ে দেখা গেল কি যে আমার একটা মেডিকেল ইস্যু ধরা পড়লো, যেটাতে আমাকে বললো যে আমি মিলিটারি ট্রেনিং এর জন্য ফিট না। তো এটার পরে আমি এটার জন্য চেষ্টাও করলাম, আপিলও করলাম, পরে আমাকে এয়ারফোর্স মেডিকেল ক্লিয়ারেন্স দিল না। তো তারপরে ভাবলাম যে না, এটা অবশ্যই আল্লাহর একটা ইচ্ছা, কারণ দুইটা অপশন আমার কাছে অনেক বেশি প্রিয় ছিল। আল্লাহ জানতো যে কোন, মানে চুজ করা কঠিন হয়ে যেত, হয়তো বা আল্লাহ নিজের ইচ্ছাতে একটা আমার থেকে সরিয়ে নিয়েছে, যাতে আমি ইজিলি আরেকটাতে হতে পারি। তো আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে আম, শেষ করার পরে ওইটার পরেই তারপরে হচ্ছে জুনের 16 তারিখে মনে হয়, হ্যাঁ জুনের 16 তারিখে আমি ঢাকা থেকে কাতারে ফ্লাই করি। আম, তারপর হচ্ছে এখানে পড়াশোনা করতে আসি। এই তো এটাই হচ্ছে আমার জার্নির গল্প। আমি জানি না কতটুকু গুছিয়ে বলতে পেরেছি। আর যেহেতু একটু বিয়াস, আমি সময় 2 মিনিট জাস্ট আলোচনা, 2-3 মিনিট একটু বলি। সেটা হচ্ছে আম, এখানে কাতারের এডুকেশন সিটি আছে একটা। আপনারা যারা 2022 সালের বিশ্বকাপটা দেখেছেন, হয়তো বা অনেকের মনে আছে যে এখানে একটা স্টেডিয়াম ছিল, এডুকেশন সিটি স্টেডিয়াম। স্টেডিয়াম অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে। আমাদের ব্রাজিল যেবার বাদ হয়ে যায়, যে ম্যাচটা বাদ হয়ে যায়, ওইখানে এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটা হয়েছিল। আরো বেশ কয়েকটা ম্যাচ, মরক্কো স্পেনকে হারা এডুকেশন সিটি স্টেডিয়াম ম্যাচ হয়েছিল। তো এনিওয়ে, ওইখানে হচ্ছে কাতার কি করেছে, তারা হচ্ছে আমেরিকার 6টা ইউনিভার্সিটির ব্রাঞ্চ নিয়ে আসছে। 6টা ইউনিভার্সিটির ব্রাঞ্চ নিয়ে এসে ওরা হচ্ছে পুরো একটা এডুকেশন সিটি বানিয়েছে, এবং সেই এডুকেশন সিটিতে একটা ফুটবল স্টেডিয়াম ছিল, যেটা ওয়ার্ল্ড কাপের ফুটবল ম্যাচ হয়েছিল। তো 6টা ইউনিভার্সিটি ওরা কিভাবে করেছে, তারা হচ্ছে আহ, আমেরিকার মধ্যে যে ইউনিভার্সিটির যেই ব্রাঞ্চটা পুরা বিশ্বে 1 নাম্বার, মানে একেবারে টপ, শুধুমাত্র ওই ব্রাঞ্চটা নিয়ে আসছে। এখন আপনি যদি দেখেন, আপনার যারা যারা বিশ্ববিদ্যালয়ে যদি দেখেন, নর্মালি কি আমাদের সায়েন্স ফ্যাকাল্টি থাকে, বিজনেস ফ্যাকাল্টি থাকে, তাই না, অনেকগুলো ফ্যাকাল্টি থাকে, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি থাকে। আমাদের এখানে যে 6টা ইউনিভার্সিটি, মনে হলো প্রত্যেকটা ইউনিভার্সিটি শুধু একটা ফ্যাকাল্টি না, শুধু একটা সাবজেক্ট বা 2-3টা সাবজেক্ট ওই রিলেটেড। যেরকম আমি যে ইউনিভার্সিটি, জর্জটাউন ইউনিভার্সিটি, সেটা আন্তর্জাতিক সম্পর্কের জন্য পুরো বিশ্বে 1 নাম্বার। আপনি যদি এখনো দেখেন, 2024 সালে 1 নাম্বার হয়েছে আলহামদুলিল্লাহ। শুধু আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্ট এসে ইউনিভার্সিটি, আর কোনো সাবজেক্ট নাই। আবার পাশে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির জার্নালিজম পুরো বিশ্বে খুবই ফেমাস, ওই জার্নালিজম আছে শুধু। আবার ওয়েল কর্নেলের মেডিকেল আর্ট আছে, টেক্সাসের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে, কার্নেগি মেলনের বিজনেস ফ্যাকাল্টি আছে। তো এইভাবে ওরা কি করছে, সবগুলো ইউনিভার্সিটির একটা একটা ফ্যাকাল্টি নিয়ে এসে, মনে হচ্ছে 6টা ইউনিভার্সিটি, বা হচ্ছে ওই 6টা ইউনিভার্সিটি মিলে একটা ইউনিভার্সিটির মতো ফাংশন করে। তো হচ্ছে আহ লাবিব ভাই, আমি যদি টাইম এক্সিড করে আমি একটু নোট দিয়েন, আমি জাস্ট আর 1-1.5 মিনিট আছে। তো 6টা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটির মতো ফাংশন করে পুরো এডুকেশন সিটিতে। আর এটা হচ্ছে মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং সবগুলো ইউনিভার্সিটিতে ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হয়। মানে আপনি আমেরিকাতে আপনার হচ্ছে ম্যাক্সিমাম, খুবই কম স্টুডেন্টকে ফুল ফ্রি দেওয়া হয়। এবং তারপর হচ্ছে আপনার যদি কেউ ফুল ফ্রি, মানে কেউ এরকম আছে যে চান্স পাইছে কিন্তু পার্শিয়ালি ফ্রি পাইছে, ধর 50% পাইছে, বাকি 50% নিজে দেওয়া লাগবে। এখানে কেউ ইউনিভার্সিটিতে চান্স পাবে মানে 100% ফুল ফ্রি স্কলারশিপ পাবে। এটা খুবই বড় একটা লুক্রেটিভ অপরচুনিটি, কারণ মিডল ইস্টে আমরা দেখেন, আপনি যদি
রিসেন্টলি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সফর করলেন, দেখছেন কিভাবে একবারে দেদারসের টাকা ঢেলে যাচ্ছে। তো তাদের আল্লাহর রহমতে এনিওয়ে তাদের অর্থের কোনো অভাব নেই এবং তারা এই এডুকেশনে খুব বেশি ইনভেস্ট করে। তো হচ্ছে আম, এর কারণে হচ্ছে আপনার ফ্যাসিলিটি অনেক বেশি, আমেরিকান স্ট্যান্ডার্ড এডুকেশন, কিন্তু আপনি ফুল ফ্রি। এবং অনেকের আমাদের একটা রিজার্ভেশন থাকে যে হ্যাঁ আমেরিকাতে কালচার অনেক ডিফারেন্ট, আমরা যারা ইসলাম পালন করতেছি তাদের জন্য অনেক কিছু রিজার্ভেশন নিয়ে রাখা লাগে, অনেক কিছু রেস্ট্রিক্টেড করা লাগে। তো এখানে এসে এই সমস্যাটাও নাই, যদিও খুবই একেবারে আদর্শ লেভেলের না হলেও যথেষ্ট। না, আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো তো একেবারে আদর্শ লেভেলের না, তারপরেও যথেষ্ট মেনটেন করা যায়, মানে অনেক ভালো, তুলনায় ইয়ে করলে অনেক ভালো। তো এটা একটা ভালো দিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে জাস্ট এইটা বলে শেষ করে তারপর ভাইয়ের কথা শুনে আমরা কোশ্চেন আনসারে যদি কোনো কারো ডিটেলস কোশ্চেন থেকে কোশ্চেন করতে পারেন। সেটা হচ্ছে আহ, এখানে আমাদের যে 6টা ইউনিভার্সিটি আমেরিকান বললাম, এখানে শুধু আন্ডার অপশনই আছে, শুধুমাত্র আন্ডারগ্রেড। শুধুমাত্র টেক্সাসে মনে হয় মাস্টার্সের অল্প একটা অপশন আছে, বাট এখানে আন্ডারগ্রেড বা অনার্স লেভেলের বাইরে কোনোটাতে মাস্টার্স পিএইচডি নাই 6টাতে। তো এখানে যদি আপনারা যাদের সময় আছে এখানে অবশ্যই চিন্তা করতে পারেন, বা যদি আপনাদের অনেকেরই ধরেন আন্ডারগ্রেড ভাইরা, হয়তো বা আমি অ্যাজিউম করতেছি স্বাভাবিকভাবে অনেকের ইউনিভার্সিটি লেভেলে থাকার কথা, তারা ছোট ভাই থাকলে বা ছোট বোন থাকলে বলতে পারেন এখানে আন্ডারগ্রেড এরিয়ার জন্য। এর বাইরে এডুকেশন সিটির মধ্যে একটা লোকাল ইউনিভার্সিটি আছে, হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি। এখানে রিসেন্টলি হচ্ছে অধ্যাপক গোলাম আজমের নাতি ওসামা আল আজমি, নাম চিনে থাকবেন, ওসামা আল আজমি, উনি হচ্ছে এখানে এখন পড়াচ্ছে হামাদ বিন খলিফা ইউনিভার্সিটিতে। হামাদ বিন খলিফা এডুকেশন সিটির মধ্যে একটা, তবে এটা আমেরিকান, এটা কাতারি। এখানে আবার হচ্ছে মাস্টার্স পিএইচডি আছে, বাট এখানে আন্ডারগ্রেড নাই। মানে জিনিসটা চিন্তা করেন, এই সবগুলোতে এই 6টাতে আন্ডারগ্রেড শুধু, আর এই হামাদ বিন খলিফাতে মাস্টার শুধু, পিএইচডি শুধু, আন্ডারগ্রেড নাই। মানে এই মাস্টার এটা সহ আপনার সবগুলো মিলে একটা ইউনিভার্সিটির মতো ফাংশন করে এখানে। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি নিয়ে আমি যেহেতু এখানে খুব বেশি আমার ইয়া নাই, তারপরেও যদি কারো ওটাতে ইন্টারেস্ট থাকে আপনারা ওয়েবসাইটে যে সাবজেক্ট দেখতে পারেন, সাবজেক্ট দেখে বা কোনো কিছু যদি ইন্টারেস্টেড লাগে, আমাকে এগেইন লাবিব ভাইয়ের কাছে আমার ফোন নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু আমি কাতারে থাকি, যদি কোনো ধরনের হেল্প আমি হামাদ বিন খলিফা নিয়ে করতে পারি, আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো। এই তো এতটুকুই আমার সাইড থেকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।